হ্যাঁ রে আদিত্য, মেয়েটাকে আর কষ্ট দিস না। তাড়াতাড়ি মুগ্ধকে ফোন করে হসপিটাল কোনো ডেন্টিস্টের কাছে নিয়ে যা, তাড়াতাড়ি কর। আদিত্য উঠে দাঁড়িয়ে মুগ্ধকে কল ওপাশ থেকে মুগ্ধ ছটফট করতে থাকে। তিথির পরিস্থিতি শুনে তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে আসতে বলে। মুগ্ধ তিথির দিকে তাকিয়ে বলতে থাকে। ওঠ, চল ডাক্তার কাছে যাব। পাশ থেকে স্নেহা বলে উঠছে। ভাইয়া, আমিও যাই তোমাদের সাথে, তুমি একা পারবে না। আদিত্য তার বোনের দিকে তাকিয়ে বলে। না, তোর যেতে হবে। আমি পারবো ওকে সামলাতে। এত বছর যখন সামলিয়েছে, এখনো পারবো। আম্মু, তোমরা থাকো, আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো তাড়াতাড়ি। তারপর আদিত্য আর তিথি বাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়ি চলতে শুরু করে হসপিটালের উদ্দেশ্যে। তিথি মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে আদিত্যর গাড়ির স্টিয়ারিং খুব শক্ত করে চেপে ধরেছে। তিথি খুব কষ্ট হচ্ছে, সে চাচ্ছে আদিত্য ভাইয়ের সামনে না কাঁদতে, কিছুতেই এই কান্না থামাতে পারছেন। আদিত্য এবার জোরে ধমক দিয়ে ওঠে। চুপ করবি একটু? তোর কান্নার আওয়াজে তো আমি গাড়ি চালাতে পারছি না। কে বলেছি চকলেট খেতে? দাঁড়া, আমি আরও এনে দেবো। তুই এখানে বসে বসে খা, কেমন? তিথি আদিত্যর ধমকে কেঁপে উঠে সে এবার নিশ্চুপ হয়ে ফুপাচ্ছে। প্রায় ঠিক 10 মিনিট পর তারা নোয়াপাড়া কসমিক হসপিটালে পৌঁছে যায়। সাথে সাথে হসপিটালের বাইরে দাঁড়িয়ে থাকা মুগ্ধকে দেখতে পায়। মুগ্ধ তাদের দিকে কাছে এসে জিজ্ঞেস করে। পারো, বেশি কষ্ট হচ্ছে? আর একটু ধৈর্য ধর, এখনই চলে যাবে ব্যথা। আদিত্যর দিকে তাকে ভেতরে ঢুকতেই বলে। আদিত্য একটা সিগারেট ধরিয়ে বলতে থাকে। তোরা যা, আমি আসছি। আদিত্য সিগারেটের ধোঁয়া ওড়ায় আকাশের দিকে তাকিয়ে আছে এবং হাজারো অভিযোগ হয়তো ধোঁয়ার কুণ্ডলির মতো আকাশে ছড়িয়ে দিচ্ছে। তিথিকে মুগ্ধ তার বন্ধু ডেন্টিস্টের কাছে নিয়ে যায় এবং তার দাঁতের সব সমস্যাই বলে দেয়। ডাক্তার যখন তিথিকে চেক করতে যায়, তিথি বাধা দেয়, কেননা তার চোখ কেবিনের বাইরে। কখন তার আদিত্য ভাই আসবে সে মুগ্ধকে জিজ্ঞেস করে। ভাইয়া, আদিত্য ভাই কোথায় গেছে? উনি কখন আসবে? আমার ভীষণ ভয় করছে। মুগ্ধ তিথিকে সাহস জুগিয়ে বলে। আরে আমার পিছু ফারু, ভয় নেই, আমি আছি তো। আদিত্য মনে হয় একটু ব্যস্ত, এই তো চলে আসবে। তবুও তিথির কথা শুনছে না তার। আদিত্য ভাইকে প্রয়োজন। মুগ্ধ এক প্রকার বাধ্য হয়ে আদিত্যকে কল দিয়ে বলে। কিরে, তুই এখনো ভেতরে আসছিস না কেন? তিথি তোকে ছাড়া কিছু করতে দিচ্ছে না। ওপাশ থেকে শুধু শোনা গেল। আসছি আমি। কিছুক্ষণ পর আদিত্য কেবিনে ঢুকে পড়ে। তিথির পাশে বসে পড়ে তাকে জিজ্ঞেস করে। কি সমস্যা? ওনাকে কিছু করতে দিচ্ছিস না কেন? তিথি মুখ ফুলিয়ে উত্তর দেয়। ভয় করছে ভাইয়া, আপনি থাকলে আমার ভয় করে না। আদিত্য ভাবলেশীন ভাবে উত্তর দেয়। কেন ভয় করবে? মুগ্ধ আছে না? আমাকে কেন লাগবে তোর? তিথি মাথা নাড়িয়ে বলে। আহ, লাগবে আমার তোমাকে। আদিত্য হতাশা নিঃশ্বাস ফেলে ডাক্তারকে তিথির দাঁত চেক করতে বলে। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, দাঁতে ধর চেপে তার রাগ নিয়ন্ত্রণ করছে সে। ডাক্তার যখন তিথি দাঁতের ভীষণ চেক করবে, তখনই তিথি ভয় আদিত্যের শার্ট আঁকড়ে ধরে। আদিত্যের সাথে সাথেই সেই হাত তার হাতের মুঠোয় ভরে দেয় এবং তাকে ভরসা দিতে থাকে। তিথি অতিরিক্ত চকলেট খাওয়ার ফলে দাঁতের সমস্যা হয়েছে। ডাক্তার তাকে চকলেট খেতে বারণ করে, সাথে কিছু ঔষধপত্র লিখে দিয়েছে প্রেসক্রিপশনে। মুগ্ধ তাদের হসপিটালের বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসে এবং তিথির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, বলতে থাকে। ফারু, একদম চকলেট খাবি না, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবি। আমি তোকে পৌঁছে দিয়ে আসতে পারতাম, কিন্তু আমার নাইট শিফট, তাই আদিত্যর সাথে চলে যা, কেমন? তিথি বাচ্চাদের মতো মাথা নাড়ায়। আদিত্য আর তিথি গাড়িতে উঠে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করেই মনে পড়ে আদিত্যর ওষুধ তো কেনা হয়নি। তাই সে একটা ওষুধের দোকানের গাড়ি দাঁড় করে শুধু ওষুধ কিনতে যায়। তখনই হঠাৎ সেই রাস্তা দিয়ে এক লোক হাওয়াই মিঠাই বিক্রি করছে। হাওয়াই মিঠাই দেখে তিথি জিভ দিয়ে পানি চলে আসে। সে ফটাফট গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। আদিত্য তখন হেঁটে আসছে এবং বলতে থাকে। হাই, কই যাচ্ছিস তুই? তিথি মুখটাকে পাউচ করে বলে। আদিত্য ভাই, ওই যে হাওয়াই মিঠাই খাবো। আদিত্য তেলে ফোড়ন পড়ার মতোই তেতে ওঠে। কি? কিছুক্ষণ আগে না তোর দাঁতে ব্যথা ছিল? তোকে ডাক্তার কি বলছে? তিথি মুখ ফুলিয়ে বলতে থাকে। চকলেট খেতে মানা করেছে, মিঠাই না তো। ওই একই জিনিস, ওই একই জিনিস, সব মিঠা তো। চল, খেতে হবে না। তিথি ওইখানেই বসে পড়ে। আদিত্যর পা আঁকড়ে ধরে। ভাইয়া, আমাকে হাওয়াই মিঠাই নিয়ে দাও না প্লিজ।
নইলে আমি আপনার পা ছাড়বো না বলে দিলাম। রাস্তার সব মানুষ ওদের দিকে তাকিয়ে আছে, আবার কেউ কেউ মুচকি মুচকি হেসে চলেছে। আদিত্য এক পলক সবার দিকে তাকিয়ে এইবার তিথির দিকে তাকায় এবং তাতে দাঁত চেপে বলে, ওঠ বেয়াদব বেটি, কি করছিস কি? তুই কি এখনো ছোট? এভাবে করছিস? ছাড় আমার পা, নইলে কানের নিচে চাপকে এমন দেবো না কয়েকদিন বেহুশ থাকবি। তৃতীয় তাও পাউচ না ছেড়ে সেও আঁকড়ে ধরে আরো বলে, এত দাঁতে প্রেসার দিয়ে না ভাইয়া, দাঁত ভেঙে পড়ে যাবে। আমাকে এক্ষুনি কিনে দিন, মানে দিন। আমি টাকা আনলে আপনাকে বলতাম নাকি আমি? প্লিজ ভাইয়া দিন না কিনে। আদিত্যর হঠাৎ রাগটা যেন পড়ে গেল, মুচকি এসে দেখতে থাকে বাচ্চাদের মতো বায়না ধরে মিচিকে। আদিত্য কেন জানি পেট ফেটে হাসি আসছে তিথির অবস্থা দেখে, তাও হাসি চেপে রেখে বলে, ওঠ ওঠ, তুই আগে চল, কেনা দিচ্ছে। তিথি মুহূর্তেই খুশি হয়ে উঠে পড়ে। তার পরনে জামাটায় বালি লেগে নোংরা হয়ে আছে। তিথি মুখটা চুপসে গিয়ে বলে, ভাইয়া একটু বালিগুলো ঝেড়ে দিন না। আদিত্য হাঁটু গেড়ে বসে পড়ে এবং তিথি জামাতে লেগে থাকা বালিগুলো ঝেড়ে দিয়ে। রাস্তার মানুষ সবাই অবাক হয়ে দেখে যাচ্ছে এদের কাণ্ড, কেননা এই এত মানুষের ভিড়ে একটা ছেলে হাঁটু গেড়ে বসে পড়ে একটা মেয়ের গায়ের ময়লা ঝেড়ে দিচ্ছে। আদিত্য উঠে দাঁড়িয়ে বলে, গাড়িতে গিয়ে বস, আমি নিয়ে আসছি। তিথি গাড়িতে উঠে বসে এবং আদিত্য সেই হাওয়াই মিঠাই বিক্রেতার কাছে গিয়ে অনেকগুলো হাওয়া মিঠাই কিনে নিয়ে আসে। পেছনে সিটে বাকিগুলো রেখে তার থেকে একটা নিয়ে তিথিকে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। তিথি এতগুলো প্যাকেট দেখে বলে, আদিত্য ভাই এতগুলো কার জন্য? আদিত্য কোনো জবাব দেয় না, সে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তিথিও মুখ বাঁকিয়ে আর কিছু বলে না। সে তার হাওয়াই মিঠাই খেতে থাকে, কিন্তু বিপত্তি বাধে। সে তার হাওয়াই মিঠাইয়ের প্যাকেটের গিটটা খুলে খেতে পারছে না। অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। তিথি মুখটা এইটুকু করে খানি আদিত্যর পানে চায়। আদিত্য এইবার অনেক বেশি বিরক্ত হয়। সে গাড়ি থামিয়ে দিয়ে ছো মেরে প্যাকেটটা নিয়ে সহজে গিট খুলে দেয়। তিথি খুশি মনে মিঠাই খেতে থাকে। খেতে খেতে তার মুখের অনেক জায়গায় লেগে গেছে। আদিত্য আর চোখে সে একটা টিস্যু এগিয়ে দেয় মোছার জন্য। টিস্যুটা দিয়ে সেটি পরিষ্কার করে নেয়। তারা প্রায় অনেকটা পথ এগিয়ে চলে আসে সামনের দিকে। হয়তো কোনো একটা মেলা বসেছে। তিথির চোখ হঠাৎই করে একটা চুরির দোকানে আটকে পড়ে। সে তাড়াতাড়ি করে আদিত্যকে ডাকতে থাকে, আদিত্য ভাই গাড়িটা থামান। আদিত্য গাড়ি ব্রেক কষে। আদিত্য ফিউ কুচকে কি হয়েছে জানতে চায়। তিথি আবারও একটু মুচকি হাসি দিয়ে বলে, আগে বলুন আমায় বকবেন না। আদিত্য মাথা নেড়ে না বোঝায়, তবু তিথি আবারও বলে ওঠে, সত্যি তো বকবেন না? আদিত্য এবার সত্যি সত্যি অনেক বিরক্ত হয়ে জোরে ধমক দিয়ে বলে, কি বলবি তাড়াতাড়ি বল, নইলে গাড়ি থেকে ফেলে দেবো, বেয়াদব বেটি। তিথি কেঁপে উঠছে এবং মাথা নিচু করে বলে, আমার ওইগুলো চাই। কি চাই? তিথি চুরির দোকানের দিকে দেখিয়ে বলে, উফ, আমার চুড়ি খুব পছন্দ, আমার কাছের চুড়ি চাই। কিনে দিবে আদিত্য ভাই? এমন আবদার, এমন বায়না আদিত্য কেন পৃথিবীর সকল পুরুষ কিনে দিতে বাধ্য? এমন আদুরে কঞ্চে কেউ কখনো কিছু চাইলে তাকে ফেরাতে পারে? আদিত্যও পারেনি। সেই গাড়ি থেকে নেমে পড়লো এবং তিথিকে নামতে বলল। তারা দুজনেই সেই দোকানের দিকে চলে গেল। আদিত্য কিছু এক দূরে সরে গিয়ে পকেট থেকে সিগারেট বের করে তা মুখে পুরে সিগারেট মুখে নিয়েই বলতে লাগলো, তাড়াতাড়ি যা নেওয়ার নিয়ে নে। আকাশে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আদিত্য। তিথি কাছে চুড়িগুলো থেকে বেছে বেছে লাল চুকচুকে রঙের চুড়ি নিয়ে আদিত্যকে বলে সে এটাই নিবে। আদিত্য মুখ থেকে ধোঁয়া ছাড়িয়ে বাকি সিগারেটটুকু পায়ে পিষে পকেট থেকে একটা চুইংগাম মুখে দিয়ে চিবোতে চিবোতে দোকানদারকে বলে, এখানে কত জোড়া কাছের চুড়ি আছে? দোকানদার জবাব দিল, প্রায় 50 জোড়ার মতো হবে সাহেব। ঠিক আছে, সবগুলো দিয়ে দিন। দোকানদারটি অবাক হয়ে পাশাপাশি তিথিকেও অবাক হয়ে বলে, আদিত্য ভাই এতগুলো লাগবে না তো, আমার এক জোড়া হলেই চলবে। এতগুলো দিয়ে আমি কি করব? আর আমার মানে আপনার কাছে কি এতগুলো টাকা আছে এখন? আদিত্য রেগে গিয়ে বলে, তোর টাকার চিন্তা করতে হবে না। হতে পারে আমি কোনো ইনকাম করি না, কিন্তু আদিত্যর তোকে সামান্য 50 জোড়া চুরি কিনে দিতে পারবো না। ছ্যা শালা, এই দিন এখন আমার আসেনি, বছর বেরি। দোকানদারটি খুশি হয়ে বলে, ম্যাডাম আপনি একবার চুড়িগুলো পরে দেখেন, যদি ছোট হয়। তিথি চুড়িগুলো পরতে থাকে, কিন্তু সে কোনো মতে নিজের সুবিধা অনুযায়ী ঢুকাতে পারছে না। আদিত্য তিথির এক হাত
ধরে লাল টকটকে চুড়িগুলো পরিয়ে দিতে থাকে একের পর এক। আদিত্য এমনভাবে চুড়িগুলো পরিয়ে দিচ্ছে যাতে করে তিথির কোনো ব্যথা না লাগে। নরম তুলতুলে ফর্সা হাতে এমন রক্ত জবার মতো চুড়িগুলো খুব সুন্দর মানিয়েছে। তিথি খিলখিল করে হেসে চুড়িগুলো নাড়তে থাকে। আদিত্য মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বিড়বিড় করে বলতে থাকে। রেড চেরি। তিথি হয়তো কিছু একটা শুনেছে আদিত্য কি বলেছে, কিন্তু ভালো করে স্পষ্ট ভাবে শুনতে পায়নি, তাই তিথি জিজ্ঞেস করে আদিত্য কি বলেছে। কিন্তু আদিত্য তাকে তারা দেখে গাড়িতে উঠতে বলে। প্রায় বেশ কিছু মিনিট পর পৌঁছে যায় বাড়িতে। বেলা খান, সুফিয়া খান, জুই খান সোফায় বসেছিল এতক্ষণ মেয়ের অপেক্ষায়। যেই মাত্র ওরা ঢুকলো, বেলা খান মেয়েকে বুকে আগলে নিয়ে বলতে লাগলো। মা, তোদের এত দেরি হলো কেন? এতক্ষণ লাগে আসতে তোদের? মুগ্ধ তো বলেছে তোরা নাকি সেই কখন বেরিয়েছিস, তাহলে এত দেরি হলো কেন? আদিত্য ঘরে ঢুকতে ঢুকতে বলে। ছোট মা, তোমার মেয়ের যে চিজ বাইরে, পুরো রাস্তা আমার মাথা খেয়ে এসছে। বলে সোফায় সব হাওয়াই মিঠাই রেখে সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে যায়। তিথি আদিত্যকে মুখ বেঁকিয়ে দেয়। বেলা খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে। এখন ব্যথা করছে মা? আর এত মিঠাই কেন কিনলি? তুই একদমই এতে হাত দিবি না, একটাও খাবি না কিন্তু, বলে দিলাম। স্নেহা আর তিথি আজ অনেক দিন পর কলেজ যাচ্ছে। তারা তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে তারা তাদের কলেজের বাসে করে যাবে। তারা প্রায় 30 মিনিটের ভেতরে সুয়েট কলেজে পৌঁছে যায়। হঠাৎ পেছন থেকে তিথির মাথায় কেউ গাঁচ্চা মারে। পেছন থেকে ফিরে দেখে আরমিন দাঁড়িয়ে আছে। আরমিন হলো তিথি আর স্নেহার বেস্ট ফ্রেন্ড। মেয়েটার বাবা মা কেউ বেঁচে নেই, সে তার চাচা চাচির সাথে থাকে। চাচা একজন দিনমজুর, দিনে আনে দিন খায়। আরমিন নিজে টিউশনি টাকা ও বৃত্তি দিয়ে এই কলেজে নিজের মেধা জন্য পড়াশোনা করতে পারছে। বায়োলজি ক্লাস শেষ হওয়ার পর তাদের তিনজনেরই ক্লাস করতে মন চাচ্ছে না, তাই তারা কলেজের মাঠে গোল হয়ে বসে পরে আড্ডা দিতে থাকে। আরমিন হঠাৎ সেই দিনের ভাবনায় পড়ে যায়। তিথি তাকে জিজ্ঞেস করে, কি রে, এত কি ভাবিস? আরমিন মুচকি হেসে বলতে থাকে। জানিস, তোদের একটা ঘটনা বলে নাই। টিউশন থেকে ফিরে আমি সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কিছু অসভ্য ছেলে আমার ওনা কেড়ে নিয়ে আমার সাথে অসভ্যতম করতে থাকে। ঠিক তখন হিরোর মতো এন্টিনায় একটা ছেলে, মুখে তার সিগারেট ছিল, হয়তো পার্পেল রঙিন শার্ট পরেছিল। জানিস, উনি এসে না সেই ছেলেগুলোকে কি যে মার দিচ্ছিল না, উফ! সে আর যখন আমাকে মাটি থেকে ওনা তুলে গায়ে পরিয়ে দিচ্ছিল, আমি তো ভাই ফিদা। ওনার দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। ওনার চোখগুলো বিড়ালের মনির মতো। তিথিকে ছাকিয়ে ছাকিয়ে বলতে থাকে, তিথিরে, আমি তো মনে হয় ওনার প্রেমে পড়ে গেলাম। খেতে গেলে শুতে গেলে ওনার কথা বেশি বেশি মনে পড়ে। জানিস, ছেলেটা না আচরণ একদম বখাটের টাইপ। তিথির মুখটা খানিকটা চুপসে যায়। সে মনে মনে ভাবতে থাকে আরমিন যে বর্ণনা দিচ্ছে তার সাথে তো আদিত্য ভাইয়ের মিল পাওয়া যাচ্ছে। তিথির বুকের ভেতরে কেমন দুমড়ে মুচড়ে উঠে। তিথির কিছু ভালো লাগছে না। সে উঠে দাঁড়িয়ে স্নেহাকে বলতে থাকে, স্নেহা চল বাড়ি যাবো। তারা দুজনে বেরিয়ে পড়ে কলেজ থেকে। হঠাৎ হাঁটতে হাঁটতে তিথির পায়ে কিছু একটা সাথে বেঁধে যায়। তিথি তাকিয়ে দেখে একটা ছোট্ট পিচ্চি বিড়াল। তিথি স্নেহাও তার পায়ের নিচে পড়ে থাকা বিড়ালটির দিকে হাঁটু গেড়ে বসে পড়ে। তিথি এবং বিড়ালটিকে কোলে তুলে নেয়। বিড়ালটির শরীরে অনেক জ্বর, তাই জ্বরে করে ভীষণ কাঁপতে থাকে। তিথি ও স্নেহা এপাশ ওপাশ দেখতে থাকে যদি কেউ দেখে ফেলে কি না তাই, কিন্তু কাউকে দেখতে পায় না। তিথি তাই সিদ্ধান্ত নিয়ে ফেলে এই বিড়ালটাকে সে পুষবেই। বাসে তারা উঠে পড়ে। তিথি ভাবতে থাকে এই বিড়ালটির নাম কি দেয়া যায়। ভাবতে ভাবতে সে হঠাৎ করে বলে উঠছে, স্নেহা রে, পেয়ে গেছি নাম, আমার বাচ্চাটার নাম হবে লুসি। বলে খিলখিল করে হাসতে থাকে। বাস ঠিক জায়গায় দাঁড়াতে স্নেহা আর তিথি নেমে পড়ে। তারা বাড়িতে চলে যায়। রাত তখন অনেক গভীর, চারিদিকে শুনশান নীরবতা। কুদ্দুস, বুলবুল চাচা আর রেদওয়ান আজ ঠিক করছে ইকবাল খানকে একটা শায়েস্তা করবে তারা। তাই তারা একটা ভেওর বলতা ভর্তি ঝুড়ি নিয়ে আসে যাতে কেউ ইকবাল খানের রুমের ভিতর সবগুলো ভেওর ও বোলতা ছেড়ে দিতে পারে। ইকবাল খানকে যাতে কামড়ে কামড়ে শেষ করে ফেললেই তাদের আত্মা শান্তি পাবে। কুদ্দুস, রেদওয়ান আর বুলবুল চাচা সবাই বাগানের পেছনের দিকে ইকবাল খানের রুমের পেছন দিকে দাঁড়িয়ে আছে। কুদ্দুস গাছ বেয়ে উপরে উঠে জানলা দিয়ে উঁকি মারতেই থাকে। দেখে রুমে শুধু ইকবাল খানই খবরের কাগজ পড়ছে। হয়তো কুদ্দুস একটা টেবিল হাসি দিয়ে
ভেউর ও বলতা ঝুঁইটা হালকা করে খুলতেই যাবে, ঠিক তখনই বেচারি কুদ্দুসের পা পিছলেই যায় বুলবুল চাচা ও রেদওয়ানের গায়ের উপরেই। তাদের ভাগ্য এতটাই খারাপ যে ভেউর বলতার পোকাগুলিও ঝুড়ি ভেঙে বেরিয়েই এবং কুদ্দুস, রেদওয়ান ও বুলবুল চাচাকে ঘিরে ধরে আক্রমণ করে ফেলে। কুদ্দুস উঠে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার শরীরে অনেক জায়গায় পোকাগুলো কামড়াতেই থাকে, মুখে হাত পায় না হলেও অনেকগুলো ভেউর ও বলতা কামড়ে দিয়েছে। কুদ্দুস লাফাতে লাফাতে এদিক তো কখন ওই দিক করে দৌড়াতে থাকে। এইসব বলতা তার টাক মাথায় কামড়ে দিতে থাকে, কামড়ে ফলে টাক মাথায় ইয়াপ বড় বড় করে ফুলে উঠে। এদিকে বুলবুল চাচা ও রেদনের অবস্থাও খারাপ, তাদেরও পোকাগুলো কামড়িয়ে চেহারাগুলোকে মানচিত্রে বানিয়ে দিয়েছে। কুদ্দুসের পাশায় বলতাও গুলো কামড়াতে থাকে। বেচারি কুদ্দুস লুঙ্গি খুলে ভোদর দৌড় দেয়, সাথে সাথে রেদন ও বুলবুল চাচাও লুঙ্গি খুলে তারাও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা বাড়িতে ভেতরে প্রবেশ করে। তিনজনের একই অবস্থা। সোফায় বসে থাকা তুর্য খান মুখ থেকে চাপ পড়ে যায় এবং তিনি জোরে জোরে কাশতে থাকেন। সুফিয়া খান তখন ডাইনিং টেবিলে বসে খাবার সাজাচ্ছেন। এই তিনজনের ল্যাংটা অবস্থা দেখে ওনার হাত থেকে তরকারি বাটি পড়ে যায়। তুর্য খান উঠে দাঁড়িয়ে তাদের কাছে চলে যায় এবং জিজ্ঞেস করে, কিরে, তোদের এই অবস্থা হলো কেমনে? তোদের লুঙ্গি কই? আর তোদের সবার মুখের অবস্থা বাংলাদেশ বর্ডার ভারতের মতো ফুলে ফুলে আছে কেন? পুরো তো মানচিত্র করে ফেলেছিস তোরা নিজেদের। তিথি, স্নেহা আর ছোট্ট আবরা জোরে জোরে হাসতে থাকে। বাড়ির প্রত্যেকটা লোক মিটমিট করে হেসে চলেছে। হাসবে নাই বা কেন? তাদের তিনজনের মুখের অবস্থা পুরো লাল, বড় বড় করে ফুলে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, পরনে শুধু গেঞ্জি আর আন্ডারওয়্যার ছাড়া কিছুই নেই। কুদ্দুসকে দেখে সবাই বেশি হাসছে, কেননা তার মাথায় বড় বড় ডিমের মতন করে ফুলে রয়েছে। কুদ্দুস, রেদওয়ান আর বুলবুল চাচা পারছে না লজ্জায় মাটি ফাঁক করে সেখানে চলে যেতে। কুদ্দুসের খুব কান্না পাচ্ছে, খুব। তার পাশা পাল্টা কেন তার দিকেই ঘুরে ঘুরে আসে। ওই যে কথা আছে না, অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেই পড়ে যায়। কুদ্দুসের এখন সেটাই মনে হচ্ছে। কুদ্দুস ফ্লোরে বসে পড়ে ব্যথায় আর না পেরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে কাঁদতে বলে, ওই আমার সাথে এমন কেন হয় মা গো? শালার বেহরগুলো কামড়িয়ে শেষ করে দিল মা গো। আমার সারা দেহ ব্যথায় টনটন করছে মা গো। ভুলতাগুলো কি আমার টাক শুধু পাইলো মা গো। ও মা গো, কি যন্ত্রণা আমার টাক মাথায় মা গো। সবাই হা করে তাকিয়ে আছে। এই কে রে, কোথা থেকে হাসে এসব? পেট ফেটে হাসি কেউ থামাতে পারছে না কুদ্দুসের অবস্থা দেখে। তখনই ইকবাল খান সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, তোরা কি চুরি করতে গিয়েছিলি যে তোদের হাল এই দশা করলি? তিনি রেদওয়ানের সামনে দাঁড়িয়ে তাকে এক পলক দেখে বলতে থাকে, রোদেয়ান, তুমি না উচ্চশিক্ষিত মানুষ, এদের না হয় একটু বুদ্ধিশুদ্ধি কম, তাই বলে তুমিও? আমার ছেলেটা তো হয়েছে একটা ভাদাই মা, অকর্মা, এখন কি তুমিও ওর খাতায় নাম লেখাতে চাচ্ছ? উফ আব্বু, তোমরা কি যেখানে সেখানে আমার নাম না টানলে লুঙ্গির গিয়ে টাইট থাকে না? মানে আমার নামে নানা সেকেন্ড বদনাম করতে হবে? ইকবাল খান ক্যাপা সারের মতো চিল্লিয়ে বলে, বেয়াদব ছেলে, বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেখানেই দেখছি। তারপর পায়ের জুতা খুলে আদিত্যর দিকে ছুঁড়ে মেরে বলে, হয়েছে তো একটা ফাদাই মা, বাউন্ডুলে বোকাটে, জীবনে তো আর কিছু করতে পারলে না। আমি মরে গেলেও দেখবো আমাকে তোমার অভিযোগ শোনানোর জন্য মানুষ কবর থেকে তুলে নিয়ে আসবে। দূরেও চোখের সামনে থেকে। আদিত্য সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, শব্দ আমার, আমি বলেছিলাম আমাকে পৃথিবীতে আনতে? নিজেকে কন্ট্রোল করতে পারোনি আর দোষ দিচ্ছ আমার। যদি নিজেকে কন্ট্রোল করতে পারতেন তাহলে আজ আমি এখানে আসতাম না, তাই না? ইকবাল খানকে চোখ মেরে দিয়ে বলে। ইকবাল খান তেড়ে উঠে জুতা নিয়ে গর্জে উঠে চিৎকার করে বলে, ওরে ভাতাম মারে। আদিত্যকে পায়কে সে তো ভো দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। ইকবাল খান কিছুটা শান্ত হয়ে রেদওয়ানের উদ্দেশ্যে বলল, ছোট ভাইয়ের মতো হইও না, পারলে ওকে একটু বুঝ দাও। জীবন এইভাবে চলে না। আমি মরে গেলেও শান্তি পাবো না যতক্ষণ পর্যন্ত আদিত্যকে আমি মানুষের মতো মানুষ করতে পারছি। রেদওয়ান মনে মনে মুচকি হেসে ভেবে বলে, আমার ভাই আদিত্য মানুষের মতো মানুষ তৈরি হয়েছে, বোঝো মেঝো কাকু? তুমি ভাবতেও পারবে না ওকে। রেদওয়ান হতাশা নিঃশ্বাস ফেলে আবার মনে মনে ভাবে, ইস, তুমি যদি জানতা তাহলে এত অভিযোগ থাকতো না। ইকবাল খান সুকুচকে জিজ্ঞেস করেন, মনে মনে বিড়বিড় করে কি ভাবো তুমি? রেদওয়ান মুখে হালকা হেসে জবাব দেয়, কিছু না মেঝো কাকু।
রুমে গিয়ে ওষুধ লাগিয়ে নে এবং ওষুধ খেয়ে নিস, তাড়াতাড়ি ব্যথা চলে যাবে। এইবার তিনি কুদ্দুস আর বুলবুল চাচার দিকে তাকিয়ে বলে, জনাব উঠুন, কোন ধান খেতে চুরি করতে গিয়েছিলি কে জানে? হাত আরাম কথাকার, ওর তাড়াতাড়ি ওষুধ খেয়ে এবং একটু মলম লাগিয়ে নে। কুদ্দুসের চাক মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ইস দেখ কেমন ভাবে কামড়িয়েছে, একদম ফুলে গেছে। যা তাড়াতাড়ি, তোদের এইভাবে চোখের মতো লাগছে, তাড়াতাড়ি যা। কুদ্দুস ফোপাতে ফোপাতে চলে গেল তার রুমের দিকে। ইকবাল খানের ভেতর থেকে একটা তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসে। তিনি পরিবারের বাকি সবার দিকে তাকিয়ে বলতে থাকে, কি তোমরা এখানে দাঁড়িয়ে কাটিয়ে দিবে নাকি হা করে? এখানে কি টকশো হচ্ছে? যাও ডাইনিং টেবিলে খাওয়া সাজাও, খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। সবাই স্বাভাবিক হয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাত তখন 11টার কাছাকাছি। হঠাৎ করে আদিত্য খেয়াল করে তার রুমে বেলকনিতে কিছু নড়ছে বা এদিক ওদিক ছোটাছুটি করছে। সেই বিষয়টাকে এত পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করে চলছে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে কিছু একটা শব্দ শোনা যায়। আদিত্য হুঁশিয়ারির সাথে কান দিয়ে ভালো করে শুনতে থাকে এটা কিসের শব্দ হচ্ছে বা কোথা থেকে এই শব্দের উৎস। দেখতে দেখতে হঠাৎই থেমে যায়। আদিত্য নিজের ভ্রম মনে করে আবারও কাজে মনোযোগী হয়, কিন্তু তার ব্ল্যাঙ্কেট আর ভেতর থেকে আবারও কিছু নড়াচড়া করে। উদ্ভব শব্দ শোনা যায় কিছুটা, মিয়াও মিয়াও এমন। তাড়াতাড়ি ল্যাপটপটা কোল থেকে নামিয়ে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে যা দেখে তার রাগ সপ্তম আকাশ সমান ছুঁই ছুঁই। আদিত্য রুমের থেকে কাশতে কাশতে বের হয়ে জোরে জোরে তার মাকে ডাকতে থাকে এবং নিচে চলে যায়। সুফিয়া খান ছেলের এমন ডাক শুনে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, এমন করছিস কেন? আদিত্য রাগে গজ গজ করতে করতে বলে, আমার রুমে বিড়াল আসলো কই থেকে? তোমরা জানো না আমার বিড়ালের অ্যালার্জি আছে? তাহলে কোন সময় রুমে বিড়াল ঢোকে? ওকে বিড়াল বলবেন না, ওর নাম লুসি। ওকে লুসি বলে ডাকবেন, বুঝেছেন? তিথি লুসির রুম থেকে বেরিয়ে গিয়েছিল। বেচারি তিথি এতক্ষণ ধরে লুসিকেই খুঁজে চলেছে। শেষমেশ আদিত্য রুমেই ওকে পেল। আদিত্য তাতে ধর চেপে বলল, তুই উজবুক প্রাণীটাকে কোথায় থেকে নিয়েছিস? তিথির সঙ্গে সঙ্গেই বলে দেয়, লুসিকে আমি আর স্নেহা কলেজ থেকে ফেরার পথে পেয়েছি। ওর খুব জ্বর ছিল, তাই আমরা সাথে করে নিয়ে এসেছি। আজ থেকে ও আমার সাথেই থাকবে, ও আমার বাচ্চা লুসি। আদিত্য কপালে হাত দিয়ে ঘষতে ঘষতে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আমাদের বাড়ি কি তোর চিড়িয়াখানা মনে হয়, যে যখন যেখানে সেখানে প্রাণী তুলে নিয়ে আসবি? কাল কেটেকে যেখান থেকে পেয়েছিস সেখানে রেখে আসবি। তিথি লুসিকে বুকে আগলে নিয়ে আদিত্যর কথা নাকচ করে দিয়ে বলে, কখনো না, আমি আমার বাচ্চা লুসিকে রেখে আসতে পারবো না, ও আমার সাথেই থাকবে। সুফিয়া খান ছেলের দিকে চেয়ে পড়ল, কি হচ্ছেটা কি আদিত্য? থাকুক না, কি সমস্যা? এতে তুই দূরে দূরে থাকলেই হলো। মুগ্ধ আজকে এসেছে মামার বাড়ি ও সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে এত রাতে? তিথির দিকে তাকে জিজ্ঞেস করে, কি রে, এই কিউট বিড়ালটাকে কোথায় পেলি তুই? তিথি মুগ্ধর কথা শুনে বলতে থাকে, ওর নাম লুসি। দেখো না ভাইয়া, আদিত্য ভাই বলছে লুসিকে রেখে আসতে। মুগ্ধ আদিত্যর দিকে এসে বলে, সমস্যা কোথায় তোর? থাকুক না থাকুক, তুই দূরে দূরে থাকলেই হলো। আদিত্য রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে জোরে জোরে কুদ্দুসকে ডাকতে থাকে। কুদ্দুস দৌড়ে এসে জিজ্ঞেস করে কেন ডাকছে তাকে। আদিত্য তিথির কোলে থাকা লুসির দিকে আঙুল তাক করে বলতে থাকে, ওকে নিয়ে কোনো এক জায়গায় ছেড়ে দিয়ে আয়। কুদ্দুস কি বলবে ভেবে পায় না। ও আমতামতা করে কিছু বলতে যাবে, আদিত্য তাকে থামিয়ে দেয়। তিথি বুকের কাছে শক্ত করে চেপে ধরেছে লুসিকে, সে কিছুতেই দেবে না লুসিকে। মুগ্ধ আদিত্যকে বুঝাতে থাকে, আদিত্য তুই কিন্তু এবার বেশি বেশি করছিস। সমস্যাটা কি তোর লুসিকে নিয়ে? কেন মেয়েটাকে কাঁদাতে চাচ্ছিস? আদিত্য মুগ্ধের কথা জবাব না দিয়ে আবারও কুদ্দুসকে বলে লুসিকে কোথাও নিয়ে গিয়ে ছেড়ে আসতে। কুদ্দুস ভয় ভয় তিথির কাছ থেকে লুসিকে নিতে গেলে তিথি কুদ্দুসের মাথায় টেবিলে চামচ দিয়ে কুদ্দুসের টাক মাথায় বাড়ি দিয়ে দেয়। কুদ্দুস একদম আসবি না আমার লুসিকে আমার থেকে কেড়ে নিতে। স্নেহা ভাইকে বোঝাতে থাকে, ভাইয়া এমন করছিস কেন? থাক না লুসি, এভাবে রিয়েক্ট করার কিছু নেই এখানে ভাইয়া। কুদ্দুস তার মাথায় হাত বুলিয়ে আদিত্যর উদ্দেশ্যে বলতে থাকে, ইথি আপু তো দিচ্ছে না, কি করব? আদিত্য তিথির কাছে গিয়ে কোন রকম কথাবার্তা সারে ঠাস করে লাগিয়ে দেয় থাপ্পড় নরম তুলতুলে গালে। তাড়াতাড়ি দিয়ে দিয়ে বিড়ালটিকে, আর আরেক গালে আরেকটি থাপ্পড় পড়বে। দিয়ে দে তিথি, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
তিথি কান্না করতে করতে লুসিকে দিয়ে দেয় কুদ্দুসের কোলে। কুদ্দুস লুসিকে নিয়ে চলে যেতে গেলে বাধা দেয় মুগ্ধ। সুফিয়া খান ও স্নেহা। আদিত্য এবার প্রচণ্ড রেগে গিয়ে টেবিলে থাকা সমস্ত কাঁচের প্লেট ভেঙে চুরমার করে ফেলে। তোমাদের এত দরদ কিসের? সামান্য একটু বিড়ালের জন্য কুদ্দুসকে যেতে দাও তোমরা। আদিত্যর রাগান্বিত মুখ দেখে আর কারো সাহস হয়নি আটকানোর। কুদ্দুস চলে যায় লুসিকে নিয়ে। তিথি জোরে জোরে কান্না করতে করতে আদিত্যর দিকে তাকিয়ে বলতে থাকে, আদিত্য ভাই আপনি খুবই বেশি খারাপ। একটা নিষ্পাপ পশুকে এত রাতে ছেড়ে আসতে আপনার কলিজা কাঁপলো না? কেমন মানুষ আপনি? হ্যাঁ, আপনাকে আমি অনেক ঘৃণা করি, অনেক। এখন থেকে অনেক বেশি ঘৃণা করবো আপনাকে আদিত্য ভাই। বলে কান্না করতে করতে উপরে চলে যায়। আদিত্য হাত মুষ্টিবদ্ধ করে ফেলে তিথির কথায়। সুফিয়া খান স্নেহা একবার আদিত্যর দিকে তাকিয়ে উপরে চলে যায়। মুগ্ধ আদিত্যর কাছে এসে বলতে থাকে, তুই এটা ঠিক করিসনি আদিত্য, একদম ঠিক করিসনি। তিথি অনেক কষ্ট পেয়েছে। আদিত্য নিজের হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মুগ্ধ বাড়ির বাইরে বেরিয়ে যায়। তখন লুসিকে রেখে কুদ্দুস বাড়িতে ফিরেছিল। মুগ্ধ তাকে জিজ্ঞেস করে লুসিকে কোথায় নিয়ে গেছে সে। কুদ্দুস তাকে সেই জায়গার নাম বলে দেয়। মুগ্ধ জায়গাটিতে অনেক খোঁজাখুঁজি করেও তবু লুসিকে কোথাও পেল না। মুগ্ধ অবশেষে হাল ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আসে। তার ফারুকে কান্না করছে, এটা কিছুতে মুগ্ধ মেনে নিতে পারছে না। তার রাগ হচ্ছে ক্ষোভ, রাগ হচ্ছে আদিত্যর উপর। সে দেয়ালে জুড়ে খুশি মেরে নিজের রাগ কমাচ্ছে। সুফিয়া খান আর স্নেহা তিথির রুমে দরজা বন্ধ, দরজা বারবার ধাক্কা দেয় কিন্তু তিথি দরজা খুলে না। সুফিয়া খান আদুরে গলায় বলতে থাকে, তিথিমা দরজা খুলো, আমি তোর মেজো কাকুকে বলে আরেকটা নিয়ে আসতে বলবো। আদিত্যর ব্যাপারেও অভিযোগ জানাবো। দরজাটা খোলো মা, কিছু তো খাসনি, চল খেতে। ভেতর থেকে শোনা গেল তিথির কান্না ভরা আওয়াজ। তিথি বালিশের মুখ গুজে কান্না করতে করতে বলতে থাকে, আমি যাবো না মেজমা, তোমরা চলে যাও, আমায় কিছুক্ষণ একা থাকতে দাও। স্নেহা তুই কিছুক্ষণ পর ঘুমোতে আসিস, এখন আমায় একা ছেড়ে দে। বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। অনেকক্ষণ কান্না করার পর সে উঠে গিয়ে দরজার খিল খুলে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে, গালটা ব্যথা থনথন করছে। সুফিয়া খান নিজের রুমে এসে তাকে বোঝাতে থাকে, তুই এটা কি করলি? তুই জানোস না মেয়েটা কত দয়াবান? ছোট প্রাণীদের প্রতি তার কি দয়া দেখিস না তুই? কেন এমন করলি বাবা? মেয়েটা সন্ধ্যা থেকে কিছু খায়নি, খালি পেটেও কি শুয়ে থাকবে বল? ওকে এভাবে যখন তখন থাপ্পড় মারিস কেন? দেখ তো ওর গালে পুরো তোর আঙ্গুলের ছাপ বসে গেছে। সুফিয়া খান উঠে দাঁড়িয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যদি পারিস বিড়ালটিকে তিথির কাছে ফিরিয়ে দিস, এমন অমানবিক কাজ করিস না। আদিত্য কিছু বলে না, থম মেরে দাঁড়িয়ে আছে। সুফিয়া খান চলে যায় আদিত্যর রুম থেকে। আদিত্য কিছুক্ষণ ভাবতে থাকে। হঠাৎ করেই সেই তার বন্ধুদের কল দিয়ে তার বাড়ির সামনে আসতে বলে। রাত তখন 12:30। আকাশটা পুরো কালো মেঘে ঢাকা পড়েছে। আকাশে তারাগুলো মিটিমিটি জ্বলছে। চারিদিকে জোনাকিরা খেলে বেড়াচ্ছে। তাদের উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে চারিপাশ। আদিত্য, ইরফান, অর্জুন ও রুদ্র ও রাতুল খোঁজ করে চলেছে লুসিকে। স্নেহা থেকে একটা ছবি নিয়েছে আদিত্য। তো সেই ছবি দেখে ভালো করে সবাই খুঁজে চলেছে লুসিকে। লুসির পরনে ছিল লাল ছোট্ট একটা গেঞ্জি। তো সহজেই তারা লুসিকে হয়তো খুঁজে নিতে পারবে। কুদ্দুসের কথা মতো সেই জায়গাতে এসেছিল তারা, কিন্তু ফলাফল শোনো, লুসিকে কোথাও খুঁজে পায়নি। আদিত্য জোরে একটা নিঃশ্বাস নিয়ে কাউকে কল দিতে থাকে। চট্টগ্রামের যত ছাত্রদল, যুবলীগ, যত সব লীগ আছে তার মধ্যে জড়িত সব ছেলেদের তাড়াতাড়ি আমাদের কাছে পাঠিয়ে দাও, কুইক। 1 মিনিটও যেন দেরি না হয়। আরও কিছু ট্রেনিং প্রাপ্ত কুকুরও নিয়ে আসবে তাড়াতাড়ি। ইরফান আদিত্যকে জিজ্ঞেস করে, তুই ঠিক কি করতে চাচ্ছিস? এদের এখানে আনছিস কেন? এতই যখন চিন্তা ছিল তখন কেন এত রিয়াক্ট করলি? আদিত্য বিরক্ত হয়ে ইরফানকে বলতে থাকে, তুই জানিস না কেন আমি এটা করেছি, কিন্তু হয়তো আমার ভুল হয়েছে। আমি ওকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আধ ঘন্টার মধ্যে যত সব লীগের ছেলে ছিল সবাই চলে আসলো, কেননা তারা প্রত্যেকে এই বখাটে আদিত্যর ভক্ত। তারা সবাই কাজে লেগে পড়লো। চারিদিকে থেকে সবাই লুসিকে খুঁজতে থাকে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। আদিত্য হাল ছাড়েনি, সে লুসিকে খোঁজ করে বের করবেই। কোথায় যাবে এই প্রাণী? আদিত্য আরও লোকজন নিয়ে এসে লুসিকে খোঁজ লাগাতেই লাগলো। কুকুরগুলো মাটি শুকে শুকে লুসির খোঁজ চালাচ্ছে। সব জঙ্গল তন্ন তন্ন করে চলছে লুসিকে খুঁজে। কালো অন্ধকারে টর্চের আলো চারিদিকে আলোকিত হয়ে গেল। শত শত মানুষ খুঁজে চলেছে লুসিকে।
সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে। প্রায় 2 ঘন্টা খোঁজাখুঁজির পর অবশেষে অনেকটা দূরে, আদিত্যর বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে জঙ্গলের মধ্যে লুসিকে পেল আদিত্যর লোকেরা। মিয়াও মিয়াও করতে করতে লুসি চারিপাশে লোকদের দেখছে। এত লোক দেখে হয়তো সে ভয়ে পেয়ে গুটিসুটি মেরে আছে। সবার মুখে এতক্ষণ হাসি ফুটে উঠল। টানা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সবাই অনেক ক্লান্ত। সবাই যার যার বাসায় ফিরতে লাগে। আদিত্যর অ্যালার্জি থাকায় এখন সে লুসিকে কোলে তুলে নেয়নি। লুসিকে অর্জুন কোলে নিয়েছে। আদিত্য যেতে যেতে শুধু বারবার লুসিকে পরখ করছে। আদিত্যর বন্ধুরা খান বাড়িতে পৌঁছে যায়। আদিত্য হাতে গ্লাভস পরে অর্জুনের কাছ থেকে লুসিকে নিয়ে নেয়। তখন রাত অনেক গভীর হয়েছে, 3টা বাজেছে। আদিত্যর বন্ধুরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। লুসি আদিত্যর কোলে কতক্ষণ মিয়াও মিয়াও করে আরাম করে ঘুমিয়ে পড়ে। সদর গেট পেরিয়ে আদিত্য এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে তিথির রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজাটা খোলা, কেননা স্নেহা দরজাটি বন্ধ করেনি। সে জানতো তার ভাই লুসিকে নিয়েই আসবে, যেখান থেকেই হোক নিয়ে আসবে। আস্তে আস্তে করে দরজা খুলে আদিত্য রুমে ঢুকে পড়ে। বিছানায় একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে তিথি। জানলা থেকে আসা চাঁদের আলোয় তিথি মুখটা অসম্ভব স্নিগ্ধ লাগছে। লুসিকে তিথির কাছে রেখে সেখানে ফ্লোরে বসে পড়ল আদিত্য। জানালা থেকে আসা চাঁদের আলোর সেই চাঁদের দিকে তাকিয়ে আদিত্য ভিপি করে বলতে থাকে, কত সহজে না তুই বলে দিলি আমায় ঘৃণা করিস, তাই না? তোর বকাটে আদিত্য ভাইকে তুই ঘৃণা করিস। একবারে বুঝলি না আমি অবশ্যই এখানে আমার দোষ তোকে কখন আমি বুঝতে দিই না। কেন করেছি সেটা যদি আমি তোকে বলতে পারতাম, আমার বিয়েতে বেটে, তাহলে তুই ঠিক বুঝতি কেন আমি এমন করেছি। কিন্তু আফসোস রে, আমি তোকে কিছু বলতে পারবো না, কারণ আমি লোহার শিকলে আবদ্ধ। জানিস, আজকে আমি খুব কষ্ট পেয়েছি তোর কথায়। জানি না কেন খুব খারাপ লাগছে। এই বকাটে আদিত্যকে হয়তো কেউ ভালোবাসে না, হয়তো তুইও না। এই বকেটে আদিত্যকে শুধু সবাই পারে ঘৃণা করতে। রেড চেরি, তুই এই ঘৃণা তোর মধ্যে রাখিস, একটু আমার প্রতি ঘৃণা কমাবি না। পৃথিবীর সবটুকু ঘৃণা আদিত্যর জন্য রাখবি। তোর ঘৃণা শুধুমাত্র আদিত্যর জন্য বরাদ্দ থাকবে। আদিত্য ফ্লোর থেকে উঠে তিথির পাশে বসে পড়ল। কৃষ্ণ ঝুঁকে তার লাল গালে যেখানে তাকে থাপ্পড় মেরেছিল সেখানে হালকা অধরে স্পর্শ দেয়। 1টা 2টা 3টা পরপর অনেকগুলো ঠোঁটের পরশ দিতে থাকে তিথির লাল হয়ে যাওয়া গালে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। আদিত্য ফের ঝুঁকে তিথির চোখের ভেজা পাতায় অধরে পরশ দেয় 2 চোখে। কি করে বোঝাই বল এই মনের ব্যথা? যদি তোকে বুকটা ছেড়ে দেখাতে পারতাম তাহলে মনে শান্তি লাগতাম। আমি তোকে মেরেছি, সে আমি তোকে আদর দিয়ে ব্যথা ছাড়িয়ে দেব। তুই যে আমার হাজার অপেক্ষার রজনী। ভোর হতেই চললো, তাই আদিত্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে তিথিকে ঢেকে দেয় এবং তার বুকের মাঝে লুসিকে রেখে দেয়। পলকহীন তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে আদিত্য। মাথার পেছনে চুলকে একটু একটু মুচকি মুচকি হাসে। আদিত্য চলে যেতেই পিছু ফিরে স্নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, আমার দুষ্টু বড়ি, তোদের কিছু হলে যে আমি শেষ হয়ে যাব। তারপর বোনের কপালে ছোট্ট চুমু দিয়ে তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। প্রায় ভোর হয়ে গেল, চারিদিকে আস্তে আস্তে আলো ফুটতে শুরু করেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আদিত্য, একের পর এক সিগারেট টেনে যাচ্ছে আর আকাশে ধোঁয়াগুলো উড়িয়ে দিচ্ছে। ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে যাচ্ছে তার অজানা কথা, অজানা গভীর ক্ষত ও অজানা কষ্ট। আদিত্য জোরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে সুর নিয়ে গাইতে লাগলো, চাই না মে তুমি অন্য কার হও, পাবে না কেউ তোমাকে তুমি কার নও। চাই না মে তুমি অন্য কার হও, পাবে না কেউ তোমাকে তুমি কার নও। তুমি তো আমারই, জানো না ও এ হৃদয় তোমারই ও। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার।
কোনো কিছু যে আর পৃথিবী জেনে যাক, তুমি শুধু আমার হো। এই গানের মাঝে হয়তো লুকিয়ে আছে আদিত্যর না বলা অনেক কথা, যা হয়তো ও মুখে প্রকাশ করতে ব্যর্থ। তার এই গানের সাক্ষী হয়ে রয়ে যায় নতুন একটা ভোর, আকাশ উড়ে বেড়ানো হাজারো পাখি, সূর্য মামা গানের মাঝে, আর আলোর কিরণ আরও চারিদিকে ছড়িয়ে দিচ্ছে ধরণীতে। তিথির চোখে মুখে ভোরের আলো ফুটতে চোখ বন্ধ অবস্থায় কুঁচকে ফেলে। তার হঠাৎ কিছু অনুভব করে, নরম তুলতুলে কিছু। ধীরে ধীরে সে চোখের পাতা খুলে এবং নিজের বুকের কাছে যা দেখে তাতেই তার পুরোপুরি ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি করে উঠে চোখ খুলে ভালোভাবে কচলাতে থাকে। না, সে তো ওইখানেই দেখছে। এবার চোখ জোড়া ভালো করে কচলে আবারও চোখ খুলে তাকায়। সে কি সত্যি সত্যি তার কাছে লুসিকে দেখছে, নাকি এটা ঘুমের ঘরে স্বপ্ন? তিথি নিজের বাম হাতের কবজিতে জোরে একটা চিমটি কাটে ব্যথায় গড়ে উঠে। তাহলে এটা স্বপ্ন নয়, সত্যি সত্যি লুসি তার সামনে। না, এটা যদি স্বপ্ন হতো এতক্ষণে লুসি ভ্যানিশ হয়ে যেত। তিথি ভাবতেই থাকে কিভাবে লুসি আসবে, তাহলে কি আদিত্য ভাই? সে আর কিছু না ভেবে লুসিকে কোলে তুলে নিয়ে চুমু দিতে থাকে। আমার বাচ্চা, জানিস তোর জন্য কাল আমি কত কেঁদেছি। আর কখনো আমার থেকে দূরে যাবি না, ঠিক আছে? ওই পচা আদিত্য ভাইয়ের কাছে ধারে কাছেও যাবি না, নইলে উনি তোকে আবার জঙ্গলে ফেলে দিয়ে আসবে। পেছন থেকে স্নেহা হামি দিতে দিতে বলল, ম্যাডামের তাহলে এতক্ষণে মুখে হাসি ফুটেছে। আমি তো ভেবেছি তুই যা কান্না করেছিলি এখানে না বন্যা হয়ে যায়। চুপ কর হারামি। তোর ভাইয়ের আমার লুসির সাথে শত্রুতা কিসের আমি জানি না, কিন্তু লুসিকে নিয়ে এসেছে কে? আদিত্য ভাই তো আনবে না, তাহলে কি মুগ্ধ ভাইয়া নিয়ে এসেছে লুসিকে? স্নেহার হতাশার একটা জোরে নিঃশ্বাস ফেলে বলতে থাকে, একটা গর্ধব, তুই জীবনেও বুঝলি না আমার ভাইটাকে। তিথি মুখ বাঁকিয়ে বলে, ওনাকে না বোঝার কি আছে? সবসময় বুঝি না করিস কেন? স্নেহা গালে হাত থেকে মুখটা ভিজকিয়ে বলে, বুঝলে কি আর এত কষ্ট হতো আমার ভাইয়ের? যাকগে, চল নিচে। তিথি আর স্নেহা ফ্রেশ হয়ে নিচে নেমে পড়ে নাস্তা করার জন্য, কেননা কিছুক্ষণ পর তাদের বাস চলে আসবে। লুসিকেও সঙ্গে করে নিয়ে এসেছে তিথি। হাঁটু গেড়ে বসে ওকে ফ্লোরে নামিয়ে দেয়। অমনি লুসি ফ্লোরে এদিক ওদিক ছুটতে থাকে। যখন তিথি উঠতে যাবে হঠাৎ করেই কোনো শক্ত কিছুর সাথেই ধাক্কা খায় এবং তার চুল যেন কিসে আটকে যায়। তিথি মাথাটা একটু উপরে তুলে দেখে আদিত্য দাঁড়িয়ে আছে, পরনে আজ কালো শার্ট, ঠিক প্যান্ট। আদিত্য শার্টের বোতামে তিথির মাথার চুলে আটকে গিয়েছে। তিথির চুল ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতে বিপরীতে চুলে টান পড়ছে, যার কারণে সে ব্যথা পাচ্ছে। আদিত্য কিছুটা বিরক্ত হয়ে সেও চুলগুলো ঝাড়াতেই যায়, কিন্তু তিথির চুল এমনভাবে আটকে গেছে যে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। আদিত্য বিরক্ত ভঙ্গিতে স্নেহাকে একটা কেচি আনতে বললে। বাড়ির সবাই এই দৃশ্য দেখে হতবাক, যেন এখানে কোনো সিনেমার শুটিং চলছে, যেখানে নায়ক আদিত্য আর নায়িকা তিথি আর বাকি সবাই দর্শক। তিথি জোরে চিৎকার করে ওঠে, না, আমি আমার চুল কাটবো না। এগুলো আমার অনেক যত্নের চুল, কিছুতেই কাটবো না আমি। আর এমন মাথার উপরে চুলগুলো কাটলে দেখতে বাজে লাগবে তো। আদিত্য আবার হাত চালায় না, এইভাবেই হবে না। দেখা যাবে চুল টানটানি করতে করতে কখন বোতামটাই না খুলে এসে পড়ে। আদিত্য জোরে স্নেহাকে ডাকতে থাকে। স্নেহা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, আসছি ভাইয়া। আদিত্যের হাতে কেচি দিয়ে বলে, এই নাও ভাইয়া। আদিত্য কেচিটা হাতে নিয়ে কিছুটা ঝুঁকে শার্টের বোতামে লাগানো চুলগুলো একটা ক্যাচ মেরে কেটে ফেলে, আর বাকি বোতামের সাথে লাগোয়া চুলগুলো নিয়ে ফেলে। তিথি কাটা চুলগুলো স্পর্শ করে ঠোঁট ফুলাতে থাকে। রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। ধপাস করে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে পড়ে। প্লেটে ডিম পাউরুটি নিয়ে কাঁটা চামচ দিয়ে জোরে জোরে আওয়াজ করতেই থাকে। ডাইনিং টেবিলে বসারত সবাই তিথির দিকে। তিথির নাক লাল হয়ে যাওয়া চেহারাটা দেখে একটা শুকনো ঢোক গেলে। তিথি সবসময় রাগ করে না, কিন্তু যখন রেগে যায় তার নাক চকচকে হয়ে যায়। সুফিয়া খান তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, রাগ করিস না মা, খেয়ে নে। জানিসই তো ও এরকমই, আর চুল না কাটলে যে ওর বোতাম চলে আসতো। ও হয়তো জরুরি কোনো কাজে যাচ্ছে। কি কি বললে তুমি সুফিয়া? জরুরি কাজ?
তোমার ছেলের এমন কি জরুরি কাজ আছে শুনি? ইকবাল খান স্ত্রীকে ব্যঙ্গ করে প্রশ্ন করলেন। ও কি কোনো কোম্পানিতে চাকরি করছে নাকি আমাদের কোম্পানির ব্যবসার কাজ নিজের কাছে নিয়েছে? কোনটা যে এত তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হতে হলো ওর? তোমার ছেলের তো ওই একটাই কাজ, সারাদিন সাঙ্গবাঙ্গ নিয়ে টই টই করে ঘুরে বেড়ানো, আর মারামারি তো আছেই। আহ, কি বলছেন কি? ছেলের নামে এমন কিছু বলতে বুক কাঁপছে না নাকি? ইকবাল খান বিদ্রুপ করে হেসে বলল, না, কাঁপছে না। আর হ্যাঁ, ওইটা আমার ছেলে নয়, ওইটা শুধুমাত্র তোমার ছেলে। তুর্য খান সবাইকে চুপ করে থাকতে বললেন, কিন্তু ইকবাল খান চুপ করে না থেকে আবারও বলতে শুরু করলেন। ওর মতো বেয়াদব ছেলে আমি আর একটাও দেখি নাই। সুফিয়া খান কান্না জড়িত কঞ্চে বলতে থাকে, ও তাহলে ওটা আমার একমাত্র সন্তান, আপনার না? বলে আঁচলে মুখ চেপে কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। ইকবাল খান কিছুক্ষণ থম মেরে বসে থেকে তিনিও চলে গেলেন উপরে। তিথি আর স্নেহা তাদের কলেজের জন্য রওনা দেয়। ওরা দুজনেই বাসের জন্য অপেক্ষা করতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিথির সুজোতার ফিতার গিটি খুলে যায়। তিথি বিরক্ত হয়ে হাঁটু গেড়ে বসে ফিতার গিট মারতে। কিছু দূরে হঠাৎ করে চোখ যায় যেখানে আদিত্য একটা টঙের দোকানে চা খাচ্ছে, তো আবার সিগারেট খাচ্ছে। তিথি ভেবে পায় না এই মানুষটা সিগারেট খায় কেমনে। তিথি অপলক তাকিয়ে থাকে তার বখাটে আদিত্য ভাইয়ের দিকে। কি সুন্দর লাগছে, হালকা বাদামি ঠোঁট জোড়া, ওই সিগারেট চেপে ধরে সিগারেটের ধোঁয়া মুখ থেকে ফু দিয়ে বের করছে। ভাষা ভাষা ওই চোখগুলোর মধ্যে হয়তো রয়েছে না বলা অনেক কথা। কিরে, কি ভাবিস? দেরি হয়ে যাচ্ছে, চল। স্নেহা ডাকে, তিথির হুঁশ ফিরে সে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটতে থাকে, তো আবারও পিছন ফিরে আদিত্যকে দেখছে। তিথির মন খারাপ হয়ে যায়, কেননা আদিত্য হয়তো তাকে দেখেছিল কিন্তু একবারও এর জন্য তাকায়নি তার দিকে। সকালেও একটা কথাও বলে না। তবে কি আদিত্য ভাই তিথির উপর রাগ করে আছে? তিথি বুক চেপে ধরে মনে মনে ভাবে, কেন এখানে আমার খুব কষ্ট হচ্ছে, আগে তো কখনো হয়নি, আজ হঠাৎ কেন হচ্ছে? আদিত্য ভাই আমার সাথে কথা বলেনি তাই? কিন্তু আমি তো আদিত্য ভাইকে ঘৃণা করি, উনি খুব খারাপ, খুবই খারাপ। তিথির চোখে অশ্রুরা ভিড় জমায়। খুব কাঁদতে ইচ্ছে করছে তার। কেন বুকটাতে এত কষ্ট কেন হচ্ছে? আজ শেষবারের মতো আবারও পিছন ফিরে তাকায় এই আশায় যে আদিত্য ভাই একবার হলেও তার দিকে দেখবে, কিন্তু না, আদিত্য ভাই তিথির দিকে সে মোটেও ফিরেও তাকায়নি। আদিত্য সিগারেটের শেষ ধোয়া বাতাসে উড়িয়ে দিয়ে মুচকি মুচকি হাসে। সে জানে তার রেড চেরি তার দিকে এতক্ষণ তাকিয়েছিল, কিন্তু বোকা হরিণী জানে না যে একদিন ও ওই মায়াবী মুখশ্রী না দেখলে এই বখাটে আদিত্যের দিন কাটে না। নিজেকে কেমন পাগল পাগল মনে হয় তার। এর ফাঁকে আদিত্যর বন্ধুরা সেই দোকানে চলে আসে। রুদ্র আদিত্যর পিছে চাপড় মেরে বলে, তোর বকা হরণের খবর কি? বকা মেয়েটাকে তো কি এখনো বুঝতে পেরেছে? আদিত্য চোখ লাল করে রুদ্রের দিকে তাকায়। অমনি রুদ্র চুপসে গিয়ে বলে, ওহ সরি সরি, ভাবি, আমাদের ভাবি কেমন আছে? আদিত্য রুদ্রের দিকে আঙ্গুল দিয়ে শাসিয়ে বলতে থাকে, ফার্দার ওকে বোকা হরণি বা অন্য কোনো নামে ডাকবি না। এই নামটা ডাকার অধিকার শুধুমাত্র আমার, বুঝছিস? সেটির মন কিছুটা খারাপ হয়ে যায়। সেই দুঃখ ভরা মন নিয়ে তাকে বলতে থাকে, আরে বাল, ওই মেয়েটাকে যদি তুই কিছু বুঝতে না দিস ও বুঝবি কি করে? একটা কাজ ভালো হবে, যদি তোর ফ্যামিলি রাজি না হয় তো আমি আছি। তিথিকে আমার ভীষণ ভালো লাগে। ওই ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে সারাদিন তুই ধমক আর থাপ্পড় মারিস, আমার কাছে আনলে যত্ন করে রেখে দিব। রুদ্র মাথানের হ্যাঁ বোঝায়। এদিকে রাতুল জোরে জোরে হেসেই বলতে থাকে, বলি হি হি করে হাসতে থাকে ঠাস। তারপর সব নিস্তব্ধ, সবাই চুপ করে আছে। আদিত্য রেগে বোম হয়ে রাতুলের কলার চেপে ধরে বলতে থাকে, ওর দিকে তুই আর চোখ তুলে তাকাবি না হারামজাদা। ভুলেও তাকালে তোর এই চোখ দুটি তুলে আমি মার্বেল কোটে খেলবো। রাতুল ন্যাকা কান্নার ভান ধরে বলতে থাকে, শালা হারামি বন্ধুকে মারতেও তোর হাত কাঁপে না? অভিশাপ দিলাম, তোর বাসর দেখবি বিয়ের 5 বছর পরেও করতে পারবি না শালা। আদিত্য বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। হঠাৎ করে তার চোখে পড়ে রাস্তায় কিছু দূরে একটা 8 থেকে 9 বছরের বাচ্চা ফুল বিক্রি করছে। উত্তপ্ত সূর্যের তাপে ছেলেটি ঘেমে একাকার, পায়ে কোনো জুতা নেই পরা,
যার কারণে রাস্তার গরম পাজরা উপর নিচ করছে। একটা ব্যক্তিও তার কাছ থেকে ফুল নিচ্ছে না। আদিত্য উঠে দাঁড়ায়, সেই ছেলেটির কাছে যায় এবং তাকে গলে তুলে নিয়ে সেই টঙের দোকানে নিয়ে এসে বসিয়ে দেয়। ছেলেটি ভীত হয়ে জিজ্ঞেস করে, কি করেছেন ভাইয়া? আমাকে এখানে তুলে এনেছেন কেন? আদিত্য এক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করে। তোর নাম কি বাচ্চা? ছেলেটি জবাব দেয়, হাসান। আদিত্য এক বোতল পানি কিনে তাকে খেতে দেয়। ছেলেটি পানি খেয়ে খুশি হয়ে যায়, এক নাগারে সবটুকু পানি নিমিষেই খেয়ে ফেলে। আদিত্য আবার জিজ্ঞেস করে, তোর বাবা মা কোথায়? তুই স্কুলে পড়িস না? আমার বাবা মারা গেছে ছোটবেলায়, মা ক্যান্সারের রোগী। আমাদের টাকা না থাকায় আমি স্কুলেও পড়তে পারি নাই, আর মায়ের চিকিৎসাও করতে পারি না। ফুল বিক্রি করে যা আয় হয় তা দিয়ে আমাদের দিন চলে যায়। আদিত্য চোখ জোড়া বন্ধ করে ফেলে। সে কিছু একটা ভেবে বলে, তুই সব ফুল আমাকে দে, আমি কিনে নেব। ছেলেটি মুহূর্তে খুশি হয়ে যায়। আদিত্য আবার বলে, আমি যদি তোকে একটা কাজ দিই তা কি তুই করবি? ছেলেটি মাথা নাড়ায়। আদিত্য ছেলেটির কাছে এসে তার কপালে চুমু খেয়ে বলে, তোকে আমি একটা দোকানের কাছে বসিয়ে দেবো, আর তুই স্কুলে পড়াশোনা করতে পারবি। মায়ের জন্য একদমই চিন্তা করিস না, আমি তোর মাকে একটা ভালো হসপিটালে ভর্তি করিয়ে দিব, ঠিক আছে? ছেলেটি কি বলবে ভেবে পায় না। সে খুশিতে আত্মহারা হয়ে কেঁদে উঠে। আদিত্য ছেলেটির চোখের পানি মুছে দেয়। ইরফানের উদ্দেশ্যে বলে, আমাদের ব্যবসার মধ্যে ওকে একটা কাজে ঢুকিয়ে দিবি, ঠিক আছে? আমি আব্বুকে বলে দেব। আর অর্জুন, তুই ওর মায়ের চিকিৎসার জন্য চিটাগাং হসপিটালে অ্যাডমিট করিয়ে দিবি। যত টাকা লাগে লাগুক আমি জোগাড় করে দেব। হাসানের দিকে তাকিয়ে স্নেহভরা দৃষ্টিতে বলে, তোকে আমি কালকে স্কুলে ভর্তি করিয়ে দেব, ঠিক আছে? কালকে এখানে চলে আসবি। তারপর পকেট থেকে 1000 টাকার 2টা নোট নিয়ে হাসানের হাতে ধুরি দিয়ে বলে, যা, আজকে ভালো মন্দ সব কিছু কিনে বাড়ি নিয়ে যাবে। মনে রাখবে, তোর কাছে কেউ না থাকলে তোর এই বড় ভাই আদিত্য সবসময় থাকবে। হাসান জোরে কান্না করতে করতে আদিত্যকে জড়িয়ে ধরে বলে। আদিত্য জোরে হেসে ফেলে, সাথে সাথে বাকি সবার মুখেও হাসি ফুটে ওঠে। চায়ের দোকানের মালিকও হেসে মনে মনে ভাবে, সবাই বলে এই ছেলে বকাটে মাস্তান, কিন্তু তার মনে যে কত বড় তা কেউ দেখে না। আদিতকে আমি সেই ছোটবেলা থেকে দেখছি। হায় রে, এই ছেলে যে হঠাৎ করে এমন বকাটে হয়ে গেল কেন জানি না। উপরওয়ালা তোর ভালো করুক। এক জোড়া চোখ অপলক তাকিয়েছিল আদিত্যর দিকে। আদিত্যর কাজে সে বরাবরই মুগ্ধ হয়। এই জেনারেশনে এমন মানুষ হয়। আদিত্যর সামনে আরমিন চলে আসে। আদিত্য আরমিনকে দেখে বলতে থাকে, ও, তুই ভালো আছো? তোমাকে আর কেউ বিরক্ত করবে না তো? আরমিন এমন মনোমুগ্ধকর আওয়াজ হয়তো এই প্রথমবার শুনেছে। আহ, কি মধুর শব্দ। আরমিন মুচকি হেসে বলতে থাকে, আপনি থাকতে আমাকে আর কেউ বিরক্ত করার সাহস পাবে না আদিত্য। আমি প্রতিবার মুগ্ধ হই আপনার কাজে। এত ভালো মানুষও কি হয় এখন? সত্যি, আপনাকে যে দেখবে সে প্রেমে পড়তে বাধ্য। আদিত্য উদাসীন ভরা মুখে আরমিনের উদ্দেশ্যে বলে, আমি ভালো মানুষ না। তুমি হয়তো জানো না, আমাকে এখানে সবাই পকেটে মাস্তান বলে। আমাদের দায়িত্ব যে যার সামর্থ্য অনুযায়ী মানুষের সেবা করা। এতে ভালো মানুষের বা প্রেমে পড়ার কোনো কারণ নেই। তা তুমি কোথায় যাচ্ছ? আরমিন উত্তরে বলে, চুয়েট কলেজে যাই, আমি ওখানেই পড়ি। আচ্ছা, তাহলে আজকের জন্য আসি, হয়তো নিয়তি আমাদের বারবার দেখা করাবে। উত্তর আদিত্য কিচ্ছু বলে না, শুধু মাথা নাড়ায়। লেডি কিলার রোমিও পাক্কা প্লেবয় রোমিও। গানের তালে তালে নাচতে নাচতে সিঁড়ি বেয়ে রেদোয়ার নিচে নামছিল। ও তখন তুর্য খান ছেলেকে ডাক দেন। তুর্য বাবার ডাকে ভেজায় বিরক্ত হয়ে বাবার কাছে আসে। তুর্য খান ছেলেকে ইশারা করে সোফায় বসতে বলে। রেদোয়ান সোফায় বসে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুর্য খান ছেলের উদ্দেশ্যেই বললেন, বয়স তো আর কম হলো না, তাই আমরা তোমার বিয়ের কথা ভাবছি। কিন্তু রেদওয়ান বিয়ের কথা শুনে একটু চমকে উঠে বলল, কিন্তু কি? তুর্য খান নিঃশ্বাস ছেড়ে বলতে থাকেন, তোমাকে আমরা একটা কথা বলি নাই। এতদিন তুমি যখন অনেক ছোট ছিলে, আমার এক বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম। রেদওয়ান সোফা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠছে, কি? আমি বিবাহিত? তোমরা এতদিন আমাকে বলনি কেন? কে সে মেয়ে? তুর্য খান ছেলেকে শান্ত হতে বলে, তাহমিনা। ওর সাথে তুমি ছোটবেলায় অনেক খেলাধুলা করেছো, মনে করো। হয়তো বিয়ের দিনটা তোমার মনে নাই। দুঃখের কথা হচ্ছে, তোমাদের বিয়ে কয়েক মাস পরে আমার বন্ধু ও তার স্ত্রীর দুর্ঘটনা মারা যায়। তাহমিনা এখন
তার চাচা চাচির সাথে থাকে। তো আমি চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি তোমাদের আবার বিয়ে দিয়ে আমার বউ মাকে ঘরে তুলতে। রেদওয়ান মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আব্বু, ওই কাল্লা মুটকি আমার বউ। ও ছোটবেলায় দেখতে যা লাগতো জানি না এখন কেমন দেখতে। জুই খান ছেলের দিকে তেড়ে এসে বলল, এসব কি ভাষা রেদওয়ান? ওর গায়ের রং দিয়ে তুমি ওকে মানুষ পরীক্ষা করো? তাহমিনা মন থেকে অনেক ভালো একটা মেয়ে। হ্যাঁ, হয়তো ওর গায়ের রং একটু চাপা, তাই বলে ও কালো নয়। রেদওয়ান বাবা মায়ের উদ্দেশ্যে বলতে থাকে, আমি এই বিয়ে মানি না, আর না আমি কোনো বিয়ে করব। আমি তাহমিনাকে কিছুতেই বউ হিসেবে মানবো না। তুর্য খান গর্জে উঠে বলেন, তা বললে হবে না, তোমার বিয়ে করতে হবে মানে হবেই। আমি আগামী সপ্তাহে তোমাদের বিয়ের আয়োজন শুরু করব। তাহমিনা তোমার বৈধ স্ত্রী, তাকে তুমি কিছুতেই অস্বীকার করতে পারো না। তুর্য খান জুই খানের উদ্দেশ্যে বলতে থাকে, বাড়িতে সবাইকে এই বিষয়ে জানিয়ে দাও। আগামী সপ্তাহ থেকে বিয়ের আয়োজন শুরু করো। রেদওয়ানের আগে চোখ মুখ লাল হয়ে উঠে, কিন্তু সে নিরুপায়। সে কি করবে ভেবে পায় না। প্রায় 2 দিন যাবৎ ধরে আদিত্য তিথিকে ইগনোর করে চলেছে। তিথির সাথে কথা তো দূর, চোখ তুলেও তাকায় না, পাশ কাটিয়ে চলে যায়। তিথি মনে মনে ভাবে, কেন আদিত্য ভাইয়ের সাথে এসে এমন করেছে। ওই দিনের কথাগুলোর জন্য তিথি খুব কান্না পাচ্ছে, খুব সে কাউকে বলে বোঝাতে পারছে না তার কেমন লাগছে। দম বন্ধ হয়ে মারা যাওয়ার মতো অবস্থা। কেন হচ্ছে এমন? বুকের তীব্র যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। তিথি মুখ চেপে কান্না করতে থাকে, বালিশে মুখ গুজে। কেন তার সাথে এমন হচ্ছে? হঠাৎ সে খেয়াল করে লুসি নেই। চোখে মুছে লুসি চারিদিকে খুঁজতে থাকে। লুসি আবার আদিত্য রুমে ঢুকে পড়ে। আদিত্য লুসিকে দেখে নাক ছিটকে এবং বলে, হে বেয়াদবিদের বেয়াদব বিড়াল, এখানে কি? যা তোর মালিকের কাছে, একদম কাছে ঘেসবি না। যেমন মালিক তেমন তার ছানাপোনা। তিথি লুসিকে খুঁজতে খুঁজতে আদিত্য রুমে চলে আসে। আদিত্য তিথির দিকে তাকিয়ে বুঝতে পারে তিথি কান্না করেছে। তার চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। আদিত্য হৃৎপিণ্ড খুব ব্যথা অনুভূত হতে থাকে। আদিত্য জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে আবারও খুলে ফেলে বলে, তোর বেয়াদব বিড়ালকে নিয়ে যায় এখান থেকে। টানা 2 দিন পর এই গম্ভীর আওয়াজ শুনতে পেয়েছে তিথি। তার খুব কান্না আসছে, কিন্তু ছোট চেপে কান্না আটকে রাখছে। তাও সে আদিত্যকে জবাব দেয়, ওর নাম লুসি, ওকে বেয়াদব বিড়াল বলে একদম ডাকবে না, বলে দিলাম। আদিত্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজা থেকে তিথিকে ভেতরে ঢুকে দরজা লক করে দেয় এবং দরজায় তিথিকে চেপে ধরে বলে, ডাকবো 100 বার, কি করবি? তিথি চুপ করে রয়। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আদিত্য তার কাছে রয়েছে, যে এত কাছে রয়েছে। আদিত্যর শরীর থেকে মন মাতানো ডানহিল ডিজায়ার ব্লু পারফিউমের সুবাস এতটা মধুর যে তিথির ইচ্ছে করছে আদিত্যের বুকে ঝাঁপিয়ে পড়ে ওই সুবাসটা আরো কাছ থেকে অনুভব করতে। আদিত্য তিথির আরো কাছে চলে আসে। এখন শুধুমাত্র কিছু দূরত্ব। আরেকটু কাছে আসলে হয়তো আদিত্যর ঠোঁটের সাথে তিথির ঠোঁট স্পর্শ পাবে। আদিত্য তিথির কোমর পেঁচিয়ে আরো কাছে নিয়ে আসে। হঠাৎ আরো কাছে আসার কারণে আরেকটুর জন্য ঠোঁট ঠোঁট মিলিত হয়নি। দুজনের গরম নিঃশ্বাস দুজনের মুখের মুখাভাবে পড়ছে। আদিত্য এইবার তিথির কানের কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, চোখ মুখ কেমন লাল বানিয়েছিস কেন বলতো? কিসের জন্য কান্না করেছিলি? তিথি একটু ভরকে যায়। সে একবার মুচড়ামুচড়ি করতে থাকে। আদিত্য বিরক্ত হয়, তিথির ঠোঁটে আঙুল চেপে ধরে বলে, এভাবে কান্না করছিস কেন? বল, কেন কান্না করেছিস? তিথির সঙ্গে সঙ্গে মিথ্যে বলে দেয়, কই আমি তো কান্না করিনি তো। আদিত্য তিথির দিকে নেশা ভরা চোখে চেয়ে বলে, মিথ্যা বলিস? আমার সাথে মিথ্যা বলিস? বলেই জোরে জোর ছেড়ে দেয় এবং সে আবারও বিছানার কর্নারে বসে পড়ে। এই আদিত্য ওর থেকে পুরো পড়ার ক্ষমতা রাখে। আমার সাথে ফার্দার আর কখনো মিথ্যা বলার চেষ্টা করবি না। তিথি এবার সাহস নিয়ে বলে ফেলে, আদিত্য ভাই, আমি দুঃখিত ওই দিনের কথার জন্য। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আদিত্য ফ্রুকুচকে জিজ্ঞেস করে, রাগ? সিরিয়াসলি? তুই কি হয়েছে আমার তোর সাথে রাগ করতে হবে? মাহাদি খান আদিত্য যার তার সাথে রাগ করে না। কথাটা ঠিক তিথির বুকে বিঁধে যায়। সে ঠোঁট কামড়ে ধরে বলে, তাহলে এতদিন ইগনোর করেছিলেন কেন? একটা বড় কথা বলেননি। আদিত্য এবারে স্ট্রিক্ট তিথিকে জবাব দেয়, তুই আমার বালের কোন খাতের মোলা যে তোর সাথে আমার প্রতিদিন কথা বলতে হবে? আর আমি তো খারাপ, তাই না? ঘৃণার যোগ্য, ভীষণ খারাপ আমি কারোর সাথে কথা বললেই বা কি, আর না বললেই বা কি? শালার জিন্দেগি, কেউ আমাকে পছন্দ করে না।
আদিত্য কিছুক্ষণ চুপ থেকে বলে, কদর আর কবর মরার পরেই পাওয়া যায়। আমি এখন কদর পাবো না, কিন্তু মরার পরে ঠিকই আমাকে মানুষ কদর করবে। আদিত্যর মুখে মরার কথা শুনে তিথি আর না পেরে ফুপে ফুপে কাঁদতে কাঁদতে বলে, আদিত্য ভাই। তিথি কিছুতেই তার কান্না থামাতে পারছে না। সে আবারও বলে উঠছে, সরি, আমি কখনো আর এমন কথা বলবো না। আপনি আর মরার কথা বলবেন না বলে। আদিত্য তাকিয়ে রয়েছে কান্নারত মেয়েটার দিকে। এই যে মেয়েটা কাঁদছে, সে কি জানে তার কান্না কারো হৃদয়ে তোলপাড় চালাচ্ছে? কান্না করতে করতে যে চোখ মুখ লাল করে ফেলেছে তাকে দেখতে একদম রেড চেরির মতো লাগছে। আদিত্য মন অজানা বায়না ধরেছে, মেয়েটাকে বুকের কাছে এনে পিষে ফেলতে ইচ্ছে করছে। আদিত্য তিথিকে বলতে থাকে, কেন কান্না করছিস? আমি মরার কথা বলছি বলে? তিথি মাথা দোলায়, অর্থাৎ হ্যাঁ। আদিত্য উদাসীন ভরা শ্বাস ফেলে তিথির কাছে এসে তার কোমর আবারও আঁকড়ে ধরে, কানের কাছে ফিসফিস করে বলে, কেন বুঝিস না আমায় তুই? কবে বুঝবি? তিথি আদিত্যর শার্টে নাকের পানি মুছে নাক চিনি টেনে বলতে থাকে, সবসময় বলেন কেন কবে বুঝবি আমায়? আদিত্য তিথির বাচ্চাও দেখে বলে, যেদিনে আদিত্যকে পুরোটা পড়তে পারবি সেদিন ঠিক আমি বুঝে যাবি। তিথি নাকুচ করে বলে, মোটেও না, আমি তো আপনাকে বুঝি। আদিত্য ঠোঁট কামড়ে মুচকি হেসে বলে, তাই? তিথি মাথা নাড়ে। লুসি অনেক চেষ্টা করেছে আদিত্যর কোলে ওঠার জন্য, কিন্তু কিছুতেই পাচ্ছে না। আদিত্য পায়ের কাছে এসে আদিত্যকে স্পর্শ করতে থাকে। আদিত্য তিথিকে ছেড়ে দেয়। তিথি আদিত্যকে আদুরি গলায় বলতে থাকে, লুসিকে একটু কোলে তুলে নেন না আদিত্য ভাই, ও আপনার কোলে ওঠার জন্য মরিয়া হয়ে আছে। আদিত্য লুসির দিকে তাকে নাক মুখ কুচকে ফেলে। পারবো না, নিয়ে যা তোর বেয়াদব বিড়ালকে। আমার কাছে একদম ঘেঁচতে বলবি না, নাহলে ওকে আর তোকে ওই দিনের মতো জঙ্গলে ফেলে দিয়ে আসবো। নিয়ে যা এই বেয়াদব বিড়ালটাকে, আমার আশেপাশে যেন না দেখে। তিথি লুসিকে কোলে তুলে নিয়ে দরজার বাইরে গিয়ে আবারও পেছনে ফিরে বলে, ও আসবে, 100 বার আসবে আপনার কাছে, দেখি কে আটকায়। বলে আদিত্যকে মুখ বাঁকিয়ে চলে যায়। আদিত্য যাওয়ার পরে অবাক হয়ে তাকিয়ে রয়। একদিনে এত সাহস বেড়ে গিয়েছে মেয়েটার। একটু আদুরে গলায় কথা বললে দেখি মাথায় ছড়ে বসবে। মুচকি মুচকি এসে শীষ বাঁচাতে বাঁচাতে বিছানায় ল্যাপটপ নিয়ে বসে পড়ে, তার কাজ করতে থাকে। রাত তখন 12টা। মধুর মোবাইল কল আসে। মধু তখন সব কাজ ও পড়ালেখা সেরে সবে মাত্র ঘুমোতে যাবে। এই সময় কে কল করবে? মধু ফোনটা হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার, তাই কেচে দেয়। কিন্তু সেই নাম্বারটি থেকে বারবার কল আসছে। মধু এক প্রকার বিরক্তির কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? কিন্তু ওই পাশ থেকে কোনো উত্তর আসে না। মধু আবার বলে, কে বলছেন? বারবার কল দিয়ে কথা বলছেন না কেন? এইবারও ওই পাশ থেকে কোনো উত্তর, কোনো কথা আসে না। বিরক্ত হয়ে মধু কল কেটে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই একই নাম্বার থেকে কল আসে। মধু এবার ভীষণ রেগে যায়। রেগে গিয়ে কল ধরেই বলে, ওই কুত্তার বাচ্চা, কে তুই? এইভাবে চুপ করে আছিস কেন? মুখে কি কুলো এঁটে বসে আছিস? তখনই ওই পাশ থেকে কেউ গান গাইতে শুরু করে, ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। একে তো কথা বলছে না, আবার এই গান। মধু হয়তো বুঝে গিয়েছে এটা কে হতে পারে, তাই সে রাগান্বিত কঞ্চে বলে, হারামজাদা, রাত বিরাতে কোন কুত্তায় তোরে লাড়া দিছে যে এইভাবে একটা মেয়েকে বিরক্ত করিস? তোর বাঁশবাগানে আগুন লাগিয়ে দিব হারামজাদা। বলি কল কেটে দিয়ে দেয় সে। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে।